আসসালামু আলাইকুম। আজ বুধবার 29 মে 2024। আমন্ত্রণ ট্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছে আমি আফরোজা দিবা। শুরুতেই জানাবো শিরোনাম। বাংলাদেশিদের জন্য ভিসা চালু করল ওমান, আনুষ্ঠানিক ঘোষণা আসছে কাল। তাপপ্রবাহে পড়ছে মধ্যপ্রাচ্য, কড়া রোদে এবার কাজ নিষিদ্ধ করল ওমান। যান্ত্রিক ত্রুটিতে চট্টগ্রামে অবতরণ, 16 ঘন্টা পর ঢাকায় ফিরল বিমানের ফ্লাইট। সৌদিতে চালু হলো প্রথম নাইট ক্লাব, নারীরাও পাচ্ছেন প্রবেশাধিকার। অভিযান সামনেও অব্যাহত রাখার ঘোষণা, ওমানে আরও 55 প্রবাসী গ্রেপ্তার। স্বর্ণ চোরাচালানের অভিযোগ, ঢাকায় বিমানের নারী কেবিন ক্রু গ্রেপ্তার। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করতে যাচ্ছে ওমান সরকার। তথ্য অনুযায়ী প্রথম পর্যায়ে 12 ক্যাটাগরির ভিসা খুলে দেওয়া হচ্ছে। এর মধ্যে ফ্যামিলি ভিসা, জিসিসি রেসিডেন্টসদের জন্য ভিজিট ভিসা, সিটিজেন স্পাউস ভিসা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষক, অ্যাকাউন্টেন্ট, ইনভেস্টর ভিসা, অফিসিয়াল ভিসা এবং বিশেষায়িত কর্মী ভিসা অন্তর্ভুক্ত। বৃহস্পতিবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আলহামদুলিল্লাহ, অবশেষে ওমান প্রবাসী বাংলাদেশিদের জন্য বহুল প্রত্যাশিত সে সুসংবাদ এলো। ওমান সরকার বাংলাদেশিদের জন্য প্রায় 12টি ক্যাটাগরিতে প্রাথমিকভাবে ভিসা খুলে দিয়েছেন। এর মধ্যে ফ্যামিলি ভিসা, জিসিসি রেসিডেন্টসদের জন্য ভিজিট ভিসা, স্পাউস, সিটিজেন স্পাউস ভিসা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষক, অ্যাকাউন্টেন্ট, ইনভেস্টর ভিসা, অফিসিয়াল ভিসা, বিশেষায়িত কর্মী ভিসা সহ এই সকল ভিসা আজকে সকাল থেকে ভিসা ইস্যু শুরু হয়েছে। আজকে সকালে আপনারা জানেন এখানে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় ওমান সফরে আসছেন। সকালে আইজিপি মহোদয়ের সাথে মিটিং হয়েছে। এর পরের থেকে ভিসাগুলি ইস্যু হচ্ছে। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী সহ ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব নাজমুল ইসলাম সাহেব সহ দূতাবাসের কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। তো মাননীয় রাষ্ট্রদূত সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে বাংলাদেশি ওমান কমিউনিটির পক্ষ থেকে ওমান সরকারের প্রতি আমরা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি ভবিষ্যতে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা তারা ওমানের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের এই সুনামটুকু যেন আমাদের এই অর্জনটুকু যেন রক্ষা হয় সেদিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ। ভিসা প্রসঙ্গে ওমানের সাথে বিভিন্ন পর্যায়ে বুধবার দিনব্যাপী আলোচনা চালায় বাংলাদেশ। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নিয়োগকর্তা ও এজেন্সি পরিচালকদের সাথে আলোচনা হয়। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বৃহস্পতিবারের মধ্যেই ওমানে ভিসা চালুর বিষয়ে সুখবরের নিশ্চয়তা দেন মন্ত্রী। বৃহস্পতিবার দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি। মন্ত্রী বলেন, প্রয়োজনে কোরিয়ার মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও ওমানের জন্য ডেডিকেটেড ট্রেনিং সেন্টার চালু করা হবে। তবুও বিদেশে দক্ষ কর্মী পাঠানোর প্রক্রিয়া সচল রাখতে চায় সরকার। বৃহস্পতিবার ওমানের উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষের সঙ্গে ভিসার বিষয়ে আরও বিস্তারিত আলাপ হওয়ার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার ওমানের শ্রমবাজারে বাংলাদেশিদের দীর্ঘদিনের সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আলাপ করতে ওমান যান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এ সময় ওয়ার্ল্ড এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম সমিতি, বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান সহ কমিউনিটি ব্যক্তিবর্গ মন্ত্রীকে সাদরে অভ্যর্থনা জানান। তার সফরকে কেন্দ্র করে নতুন করে স্বপ্ন দেখা শুরু করেন ওমানে যেতে ইচ্ছুক বাংলাদেশিরা। অবশেষে সেই আশা পূর্ণ হতে যাচ্ছে। এই প্রবাস টাইমকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলতেছি যে আমিও ছিলাম প্রবাসী। উনি আমাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব দিয়েছে, সেটাকে যাতে সঠিকভাবে পালন করতে পারি সেদিকে লক্ষ্য রেখেই কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ দোয়া করবে প্রবাসীদের
উন্নয়নের লক্ষ্যেই আমরা কাজ করব। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর নেওয়া সিদ্ধান্তের ধারাবাহিকতায় শ্রমিকদের স্বার্থ সুরক্ষার পথে হাঁটল ওমান সরকারও। দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, ভর দুপুরে খোলা স্থানে কাজ করার নতুন বিধিনিষেধ আরোপ হবে পরের সপ্তাহ থেকেই। প্রবাসী ও শ্রমিকদের শারীরিক স্বাস্থ্য বিবেচনায় জারি করা কাজ বিষয়ক নতুন আইনটি শ্রম মন্ত্রণালয়ের তরফ থেকেই এসেছে। সিদ্ধান্ত মোতাবেক বেঁধে দেওয়া সময়, নির্মাণ কাঠামো এবং খোলা স্থানে শ্রমিকদের দিয়ে কাজ করানো সম্পূর্ণ নিষিদ্ধ। তথ্য অনুযায়ী জুন থেকে শুরু হয়ে আগামী আগস্ট পর্যন্ত দুপুর 12:30 থেকে বিকাল 3:30 পর্যন্ত কড়া রোদের মধ্যে কোনো কাজকর্ম করা যাবে না। ওমানের দিনকে দিন যখন দিনের তাপমাত্রা বাড়ছে, তখন শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় নতুন এই পদক্ষেপ নেওয়া হলো। নতুন এই পদক্ষেপের নাম দেওয়া হয়েছে মিড ডে ওয়ার্ক স্টপেজ পলিসি। পরবর্তী 3 মাস এই আইন কার্যকর থাকবে। নিয়মের ব্যত্যয় ঘটলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নতুন এই পদক্ষেপ ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে। যদিও আমিরাত, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় এই আইন বেশ পুরনো। প্রতি বছরের তীব্র গরমের সময়টায় সতর্কতামূলকভাবে কাজের সময়ের উপর বিধিনিষেধ আরোপ করা হয়। সম্প্রতি কুয়েতও সিদ্ধান্ত নেয়, জুন থেকে শুরু হয়ে পরবর্তী 3 মাস দুপুর 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত সরাসরি রোদের মধ্যে কেউ কাজ করতে পারবেন না। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আগামী 3 মাস মাঠ পর্যায়ে বিষয়টি নজরদারি করবেন। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। ঘূর্ণিঝড়ের রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের আকাশপথ। শুধু ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই বিপর্যয়ে পড়েছে 24টি ফ্লাইট। অনানুষ্ঠানিক হিসেবে এর সংখ্যা আরও বেশি। এর মধ্যে শিডিউল দেরি হওয়ার পাশাপাশি 10টি ফ্লাইট বাতিল করা হয়। আন্তর্জাতিক কিছু ফ্লাইট ডাইভার্ট হয় সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরে। এছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণের 16 ঘণ্টা পর ফিরে আসে ঢাকায়। জানা গেছে, সোমবার সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় অবতরণের কথা ছিল সন্ধ্যা 6টায়, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তা দেরিতে ছাড়ে সিঙ্গাপুর থেকেই। পরবর্তীতে ঢাকার আকাশে প্রবেশ করলে প্রতিকূল পরিস্থিতিতে ফিজিবিলিটি না থাকায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে রাত 12টায়। বোয়িং এর তৈরি 737-800 মডেলের মেঘদূত উড়োজাহাজে যাত্রী ছিল 250 জন। এরপর যাত্রীদের নিয়ে যাওয়া হয় আবাসিক হোটেলে। তবে শাহ আমানতে নেমে মঙ্গলবার আবহাওয়া পরিস্থিতি ভালো হলে সকালে বিমানবন্দরে যাত্রীদের নিয়ে আসা হলেও ফ্লাইট ছাড়ার কোনো তথ্য জানানো হয়নি যাত্রীদের। খোঁজ খবরও নেয়নি বিমানের কোনো কর্মকর্তা। পরবর্তীতে এদিন দুপুর 2টার পর ঢাকায় ছেড়ে আসে ফ্লাইটটি, এমনটাই অভিযোগ করেছেন যাত্রীরা। এ বিষয়ে জানতে চাইলে বিমানের জনসংযোগ বিভাগের কর্মকর্তা বসরা ইসলাম বলেন, যান্ত্রিক ত্রুটি থাকায় দেরিতে ছেড়েছে ফ্লাইটটি। তবে বিমানের চট্টগ্রাম অফিস সূত্র জানায়, যান্ত্রিক সমস্যা দেখা দেয়ায় আগে ভাগেই চট্টগ্রামে অবতরণ করানো হয় বিমানটি। সমস্যা আছে বলে যাত্রীদের হোটেলে নিয়ে যাওয়া হয়। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ধনী নাগরিকদের নৈশ জীবন উদযাপনের জন্য প্রথম নাইট ক্লাব খুলেছে সৌদি আরব। চলতি মে মাসেই রিয়াদের অভিজাত এলাকা জ্যাক্সে উদ্বোধন করা হয়েছে বিস্ট হাউস নামের এই নাইট ক্লাব। ব্যাপক রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত সৌদি আরবে একসময় নারীরা প্রায় পুরোপুরি অন্তর্পুরবাসী ছিলেন। কর্মক্ষেত্রে প্রবেশ তো দূর, স্টেডিয়ামে বসে খেলা দেখা, সিনেমা হলে গিয়ে ফিল্ম দেখা, এমনকি গাড়ি চালানোরও অনুমতি ছিল না তাদের। কিন্তু দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর থেকে এই চিত্র বদলাতে শুরু করে। নারীদের জন্য কর্মক্ষেত্রে প্রবেশের দরজা খুলে যায়, সেই সঙ্গে অন্যান্য সামাজিক বিধিনিষেধও কেটে যেতে শুরু করে। এই ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে বিস্ট হাউসেও। নাইট ক্লাবটিতে নারীদের প্রবেশাধিকার দেওয়া হয়েছে। সেই সঙ্গে মিউজিক ভ্যানু, একাধিক স্টুডিও, ডাইনিং এরিয়া, এমনকি জমজমাট ডিজে পার্টির ব্যবস্থা রয়েছে। তবে 1950 সালে দেশ জুড়ে মদ নিষিদ্ধের যে আইন জারি করেছিল সৌদির তৎকালীন প্রশাসন, তা এখনো বলবৎ থাকায় বিস্ট হাউসে মদ নিষিদ্ধ। হাউসে আগত অতিথিরা কেবল মকটেল এবং বিভিন্ন অ্যালকোহলমুক্ত পানীয় খেতে পারবেন।
নাইট ক্লাবে যেসব রক্ষী বা কাউন্সিলর রয়েছেন তাদেরও মূল দায়িত্ব হলো আগত অতিথিদের মধ্যে কেউ অ্যালকোহল নিয়ে এসেছেন কিনা সেদিকে লক্ষ্য রাখা। নাইট ক্লাবে আসা এক সৌদি তরুণী উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, এটা একটা নতুন জীবন, সৌদি নারীরা আবার নতুন করে জন্মাচ্ছে। শ্রম ও আবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান চালু রেখেছে ওমান। আইন লঙ্ঘনের দায়ে দেশটির বিভিন্ন জায়গায় অন্তত ৫৫ প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় ওমান পুলিশ গ্রেপ্তারের এই তথ্য জানিয়েছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে পুলিশ। আটক প্রবাসীদের বিরুদ্ধে শ্রম ও আবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এদিন সমন্বিত পদক্ষেপের অংশ হিসেবে আল দাহিরাহ ও আল দাখিলিয়াহ প্রদেশের পুলিশ সদস্যরা স্পেশাল টাস্ক ইউনিটের সহায়তায় পৃথক অভিযান চালায়। আল দাহিরাহ প্রদেশে অভিযানের সময় শ্রম ও আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের যে ১২ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে তারা বিভিন্ন খামারে কর্মরত ছিলেন। একইভাবে আল দাখিলিয়ায় অভিযান চালিয়ে এশিয়ার বিভিন্ন দেশের ২৫ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃতরা কোন কোন দেশের নাগরিক বা তাদের মধ্যে কোনো বাংলাদেশি নাগরিক আছেন কিনা সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২ কেজি স্বর্ণসহ এক বিমানবালাকে আটক করা হয়েছে। রোকেয়া খাতুন নামের ওই কেবিন ক্রুর বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায়। মঙ্গলবার রাতে শাহজালালের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এক পর্যায়ে তার শরীর থেকে ১১টি স্বর্ণের বার, ৮টি স্বর্ণের চুড়ি এবং একটি স্বর্ণের চেইন পাওয়া যায়, যেগুলোর আনুমানিক ওজন ১ কেজি ৯৭৯ গ্রাম। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে সৌদি এয়ারলাইন্সের SV804 ফ্লাইটে রিয়াদ থেকে ঢাকায় আসার পর APBN কাস্টমস ও NSI যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি জানান, রিয়াদ থেকে আসা ফ্লাইটটি মঙ্গলবার দুপুর ১:৪৫ দিকে ঢাকায় অবতরণের সময় ছিল, কিন্তু ঢাকার আবহাওয়ার কারণে ফ্লাইটটি ভারতের হায়দ্রাবাদে অবতরণ করে। পরে ঢাকার আবহাওয়া স্বাভাবিক হলে মঙ্গলবার রাত ১০টা ৫ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে APBN, NSI ও কাস্টমস গোয়েন্দার যৌথ উপস্থিতিতে ওই ফ্লাইটের কেবিন ক্রু রোকেয়া খাতুনকে কাস্টমস গ্রিন চ্যানেলে তল্লাশি করা হয়। তাকে তল্লাশি করে ১১টি স্বর্ণের বার, ৮টি সোনার চুড়ি এবং একটি চেইন পাওয়া যায়। উদ্ধার করা এসব সোনার আনুমানিক ওজন ১ কেজি ৯৭৯ গ্রাম। অভিযুক্তের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আমি আফরোজা দিবা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।